হবে। আমি আপনাকে বিরক্ত করতে আসতাম না। চন্দ্রিমা বললে, দেখো অনন্ত, একবার নয়, দুবার নয়, তিনবার তোমার চাকরির ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু 1 বছরের বেশি তুমি কোথাও টিকতে পারলে না। ওরা আমাকে ইলিগাল কাজ করতে বলেছে। চুপ করে অপদার্থ! যাদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, নেই মাথা গুজার আসতো না, তাদের আবার লিগালের প্রশ্ন। তোমার কাছে আমি কেন? স্বয়ং ভগবান যেতে পারবে না। আপনার ফার্মে না হয় একটা ব্যবস্থা করে দিন দাদা। আমার ফার্মে তোমার মতো মহাপুরুষের চাকরি হবে না। তুমি আর নরেন দুটোই ক্ষণজন্ম মহাপুরুষ। আদর্শ, সততা, সত্যবাদিতা তোমাদের জীবনের মূল মন্ত্র। এখন আদর্শ ধুয়ে ধুয়ে জল খাও, আমার কিছুই করবার নেই। আজ আমরা দুদিনবাসী, দয়া করে 2 টাকা আপনি আমায় দিন। তোমার কাছে বোন বিয়ে দিয়ে আমি চুরের দায় ধরা করে নিতে চাই। যে পদার্থ বিয়ে করে বউকে খেতে পড়তে দিতে পারবে না, তার গলায় দড়ি দিয়ে মারা উচিত। দাদা 20 টাকা কেন? আমি তোমাকে 20টা পয়সাও দিতে পারবো না। ভরসা খেয়ে আমি অনেক খেলেছি, আর আমি ঢালতে রাজি নই। আপনি আমার আত্মীয়। তোমার মতো পদার্থকে আমি আত্মীয়। চন্দ্রার জীবনটাকে তুমি ব্যর্থ করে দিয়েছো। ভরণ পোষণ যদি না দিতে পারবি, তাহলে বিয়ে করেছে কোন লোকটা জানো? আমার কিচ্ছু করবো না। আপনি ঠিকই বলেছেন দাদা, আপনি ঠিকই বলেছেন। আমার মতো হতভাগ্যে বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। এই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার সঙ্গে আমি যখন খাপ খাইয়ে চলতে পারলাম না, তখন আমার মরাই উচিত, মরাই উচিত। মনের জোর থাকা চাই। শেষ জামিনাটুকু পর্যন্ত নেই তোমাদের মধ্যে। সাধুতার সত্যবাদিতার এটা হচ্ছে সততার প্রবঞ্চনার যুগ, চাল ভেজালের যুগ। সৎ পথে থাকলে এই 12-14 বছরে আপনি লক্ষপতি হতে পারতেন না। তাই এই শীত কুমড়া পৃথিবীতে আমিও বাঁচতে চাই না দাদা, আমিও বাঁচতে চাই না। এই বহন করার চেয়ে যন্ত্রকারীর তলায় চাপিয়ে পড়ে শেষ করে দেব এই প্রতিকার প্রাণের সন্তানদের সাথে আমি একসাথে আপোষ করে চলতে পারলাম না। তাই বিদায় পৃথিবী, অকনিষ্ঠ পৃথিবী, বিদায়, তুই কি করলে হতো না? এইভাবে চরন্তকারীর তোমায় আমি
তোমাকে অনুরোধ করছি মা, এদের সংসারের মধ্যে নাক গলেও না। সাহায্য করো আর না করো সে বুঝবে শুনলে। থামতো বাবু, আমার মেয়ে জামাই ভালো মন্দ আমি দেখবো না, কথাই বলে নিষ্কাম শ্বশুরের বচন নিতে আর বসে বসে খাচ্ছি তো। কেরানিগিরি করে যা পেয়েছিল মেয়ে বিয়ে দিতে একেবারে স্থির হয়ে গেল। বড্ড বাজে কথা বলো মা। তোমার মেয়ের জন্য তোমার যতখানি মমতা মায়া লাগে, ওদের মেয়ের জন্য ততখানি মায়া লাগে। আর এই অবস্থার জন্য দায়িত্ব হইলে এ তুমি কি বলছো দাদা? তোমার ভগ্নিপতি অনন্ত মেদিনীগামীর সামনে আত্মহত্যা করতে ঝাঁপিয়ে পড়েছিল, শৈলেনের উত্তেজিত করেছিল। দাদা, কোন এক দুর্বল মুহূর্তে আমাকে শৈলেনেই বলেছে। কিন্তু গরিব লোকদের সাহায্য করা উচিত। হঠাৎ ধন সম্পদ প্রাপ্তিতে শৈলেনের মতিগতি বদলে যেতে পারে। আর তুই তো অর্থ সম্পদ নতুন করে দেখছিস না রমা। অর্থ সম্পদ নতুন দেখছে না বলে টাকা পয়সাকে খোলাখুচির মতো উড়িয়ে দিচ্ছে। ও শ্বশুর শাশুড়ি খাচ্ছে খাক, দেবতাকে ঘুরে ঘুরে খাচ্ছে, ওটাকে কেন বসিয়ে বসিয়ে খাওয়াবে? বাঙালি যৌথ পরিবারে এটাই অবস্থা। একজন রোজগার করে 10 জন বসে বসে খায়। তুমি এদের সংসারের মধ্যে থাকা দিও না। দাদাকে চা দাও, চা দাও দাদা, চা নাও। দেখি রমা, তোদের এই নতুন যেটাকে কবে রেখেছি? ও মা, ঝি কোথায় দাদা? উনি আমার শাশুড়ি। তোমার চোখে চশমা দিয়েছো তবু চোখে কম দেখছো দাদা। ও, উনি তোর শাশুড়ি? কিন্তু পোশাক পরিচয় বিয়ের মতো কিনা? না না, মানে দাদা, না না, শৈলেনের বেশ বুদ্ধি আছে। কতগুলো বিয়ের পিছনে 1,000 টাকা খরচ করার কোনো মানে হয় না। না বলছিলাম কি দাদা, না না না, তোরা ভালো কাজ করেছিস। আমিও তোদের পথ অনুসরণ করব। দুই দুটো জীব বসে বসে বানিয়ে নিচ্ছে, ওদের ছাড়িয়ে দিয়ে কাল থেকে জেল বসে বহাল করবো। রমা যদি ওর শাশুড়ি দিয়ে এর কাজ করাতে পারে, আমি কেন পারবো না? দাদা, হাজার হোক রমা আমার বোন। আর হরিদাসীকে দূর করে দিয়ে কাল থেকে তুমি হবে আমার বিনে মাইনে দিয়ে। দাদার কাছে কি বলেছো তুমি? আর কিছু বলিনি। নিশ্চয়ই বলেছো, নইলে তোমাদের জন্য দাদার এত মাথা ব্যথা কেন? আমি তো তোমাকে জিজ্ঞাসা করে ঝিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তখন তো তুমি বড় মুখ করে বলেছে 40 বছর ধরে আমি এই সংসারে কাজ করে চলেছি। আর আজ বলেছি তোমার অদৃষ্টে অনেক দুঃখ আছে। আমার মতো মেয়ে বলে তোমাকে খেতে দিচ্ছি, অন্য কেউ হলে ঘাট হয়ে বাড়ি থেকে বের করে দিত। মিটমিটের ডাল যেন ভাজা মাছখানা উল্টে খেতে যাবে না। আর কেন ঠাকুর, আর কেন? এবার আমাকে মনে করো দয়া
একেবারে তেলের মতো গড়িয়ে পড়ছে। শান্তির আমার এতটুকু জায়গা নেই, এতটুকু জায়গা নেই। আমি তাহলে কি করব দাদা? ওরই অবস্থা, ঠাকুরপো বেকার, আমি অসহায় মেয়ে। হাসপাতাল থেকে সুস্থ করে বাড়ি এনে দিয়েছি, আর আমি কি করতে পারি বল? সারা জীবন তোদের পূজা বহন করা কি আমার পক্ষে সম্ভব? তাহলে কিছু টাকা পয়সা দাও, একটা স্টেশনারি দোকান দিয়ে বসো। টাকা পয়সা এখন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দাদা, 3-3টে গাড়ির পেট্রোল খরচ, ড্রাইভারদের মাইনে, তাছাড়া দেবুকে প্রতি মাসে 400 করে টাকা পাঠাতে হচ্ছে। তাছাড়া আছে আত্মীয় স্বজন, লোক লৌকিকতা, এসব তোরা না বুঝিস। বেশি আমি চাই না দাদা, 1000-5 টাকা আমাকে দাও। প্রতি মাসে একটা করে পাঠিয়ে দিচ্ছ, তাতে তোমার অনেক খরচ হচ্ছে। হ্যাঁ, তা অবশ্য হচ্ছে, তবে তুমি আমার বড় ভাই, ভগবান তোমাকে সুদিন দিয়েছে। তুমি যদি এই দুঃসময় আমাকে সাহায্য না করো, তাহলে আমি কার কাছে যাব দাদা? টাকা পয়সা এখন আমার পক্ষে দেওয়া কিছুতেই সম্ভব না। দাদা, সোরমা 8 মাসে পশ্চিমে বেড়াতে যাচ্ছে, মা বলছে আমিও যাব। মা পশ্চিমে বেড়াতে যাবে, বাবাও যাবে, তাহলে আমার যদি এই দুর্বিপাক না হতো, আমিও মার সঙ্গে 2-4 দিন ঘুরে আসতে পারতাম। মা সংসার ফেলে যাবে কোথায়? এই যে বললি মা যাচ্ছে, মা মানে আমার এই শাশুড়ি মা। আজকের সমাজে বিবেকানন্দের খবর রাখে না, ধর্মেন্দ্রের কুষ্টি লিখেছে তাদের খবর পড়ে। আপনি একটা শিক্ষিত ছেলেকে জিজ্ঞাসা করে দেখো, উমেশ চন্দ্র ব্যানার্জি কে আছেন, বিবেক চন্দ্র পাল, কল্পনা দত্ত, বিনা দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্তের নাম জানে কিনা? জানে কিনা? অরবিন্দ ঘোষের কথা বলতে পারে? উল্লাস দত্তকে আমি জানি। তুই জানিস, কিন্তু লক্ষ লক্ষ বঙ্গ সন্তানদের মধ্যে কজন বলতে পারি বল? দুর্গা পুজোয় হিন্দি ফিল্মের সস্তা গান বাজে বাঙালির মননশীলতার মৃত্যু করছে। বঙ্গ বৈশাখ শ্মশানে কতগুলো ভূত প্রেত শিবের কি শিল্প সুন্দর, সেই সুন্দরদের অপর মৃত্যু করাচ্ছ তোমরা। তোমাদের শিক্ষা আছে, এই বুঝি মুখ, তোমাদের মন আছে, নেই মনে অবসংস্কৃতির দোলাদলে অবক্ষয় মিলিয়ে গিয়ে চলেছ। আমি তাহলে কি করব দাদা? বললাম তো এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি কি তাহলে উপোস করে মরবো? তুই চলে আমার কাছে। বিনে মানে মানেটা আমাকে জিজ্ঞাসা না করে তোমার মাটাকে জিজ্ঞাসা করে দেখো দাদা, মাকে তুমি কি চিৎকার করে সত্যকে চাপা দেওয়া যায় না দাদা। তুমি বুকে হাত দিয়ে বলো তো, বিয়ের আগে তুমি যা ছিলে আজকে তুমি তাই আছো, তোমার মানসিক পরিবর্তন হয়নি। দূর হয়ে যা আমার সম্মুখ থেকে।
পেলে ফুটিয়েছি। দাদা তোকে শুধু আমি লেখাপড়ায় শিখাইনি, নাচ গান শিখিয়েছি, নিজের হাত পেটে খেয়ে আমি তোর বিয়ের রাস্তা শিখিয়েছি। অথচ তোরা এমন বেইমান। শুধু ওই নয়, তোমাদের বংশটাই হচ্ছে একটা ছোট লোকের বংশ। তোমার ভাই আমার মাকে জানো তাই বলে অপমান করেছে গো। আমার মা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেছে গো। শোনো মা, মা নাকি তোমাদের সংসারে আগুন ধরাতে চায়। মার মুখে নাকি বিষ, এ কথা শুনে মা বাড়ি থেকে চলে গেছে গো। কে বলেছে? কে বলেছে আমার সমস্যা? আমি জানতে চাই। শোনো মা, কার এত বড় স্পর্ধা আমার মাকে আগে বাজে কথা বলে? আমি বলেছি দাদা, আমি বলেছি। দাঁড়াও। চন্দ্রিমা তোমার বোন, তাকে সাহায্য করো না তো তুমি বাইরের লোক এসে তাকে আমি কেন? আমার মা নাকি বাইরের লোক গো। আমি তোকে সাবধান করে দিচ্ছি নরেন, আমার ভাত যদি খেতে হয় তাহলে মাকে আজে বাজে কথা একদম বলবে না। মাকে আমি জমির মানে মাকে নয় দাদা, মাকে নয়, শাশুড়ি মাতাকে। মাকে তুমি রাঁধুনি করে জেল পুষে পাশাপাশি তোমার করে দিয়েছো দাদা। তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সত্যি সত্যি তুমি মহান। বলো Record! Record! I shall get out! এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। বড় কথা নয়। এতদিন বৃথায় আমি বসে গিয়েছি, আর আমি ঢালতে রাজি নয়। তোর দেখা দুষ্ট বলনের চেয়ে সঙ্গ গোয়াল অনেক ভালো। বেঈমান ভাই থাকার চেয়ে না থাকা ঢের বেশি আনন্দ। বিয়ে করেছ যে 15 বছর, এই 15টা বছরের মধ্যে একটা দিন আমাকে শান্তি দিতে বলেছো, ঠিক বলেছো, আমার এই সৌভাগ্যের আছে ওরা ক্লান্ত করতেছে। ঠিক বলেছো। দেখো না, বেহের মতো এখনো দাঁড়িয়েছে। আমাকে কেউ অমন কথা বললে আমি গলায় দড়ি দিয়ে মরতাম। নীলাঞ্জ আমার জীবনে অনেক দেখেছি, কিন্তু তোমার মতো বেহায়া আমার জীবনে আর একটাও চোখে পড়েনি। ছোট লোক কোথাকার। সত্যি একদিন তুমি আমাকে ভালোবাসতে না, তুমি আমাকে ভালোবাসতে। মনে পড়ে দাদা সে ছোটবেলার কথা, শীতের সাহায্য ছিল না বলে দুবাই বাবা দুটি গায়ে দিয়ে দরাদরি করে রোদে বসতাম। তোমার কি মনে পড়ে? চৌধুরী বাড়ির বন্ধু আমাকে চর মেরেছিল বলে তুমি ইটকে মাথা ফাটিয়ে দিয়েছে দাদা। কোথায় হারিয়ে গেল ছোটবেলার দাদা? কেউ তাকে আমার বুঝে
দাদাকে খুঁজে পাবো না। মায়ায় ভরা এ সংসারে, মায়ায় ভরা এ সংসারে, কেউ আসে কেউ যাই রে চলে, মিছে কেন কাঁদিস রে তুই কিসের আশায় মনরে, মিছে কেন কাঁদিস রে তুই কিসের আশায়, মায়ায় ভরা এই সংসারে, মায়ায় ভরা এই সংসারে, কেউ আসে কেউ যায় রে চলে,
বাড়ি ফিরে আসবে, বাইরের পৃথিবীর রূপটা একটু ঘুরে দেখা। তোমার মন তেমন নিষ্ঠুর হয়ে গেছে, তা আগে আমি বুঝতে পারিনি দাদা। অর্থই তোমার জীবনের পরমাত্ম, স্নেহ শোন, 10টা টাকা নিয়ে যা। ভিক্ষে দিচ্ছ? জলদি মা। ভিক্ষাই যদি নিতে হয় তাহলে তোমার কাছ থেকে নেব কেন? প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করব, রাস্তাতে দাঁড়ালে কিছু না কিছু পাবো, কিছু না কিছু পাবো। তোমার স্নেহ মমতা এভাবে মৃত্যু হবে আমি আগে ভাবিনি দাদা। আজ থেকে মনে করবে, আজ থেকে মনে করবে চন্দ্র বলে তোমার কোনো মন ছিল না। চন্দ্র মরে গেছে, চন্দ্র মরে গেছে, মরে গেছে, মরে গেছে। এই সব কথার কোন অর্থ হয়? টাকা পয়সা যতক্ষণ দিতে পারো ততক্ষণ ভালো, না দিতে পারলে তুমি খাও। ছির আপনি এসব তো মাকে জিজ্ঞাসা করে ছেড়ে হয়েছে, অথচ মায়ের একটি আজকাল লোকের কাছে বলে বেড়াচ্ছে। আসলে মা বাবা চাইছে দুনিয়ার যেখানে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে আমি কিছু কিছু সাহায্য করি, কিন্তু আমার পক্ষে তো এটা হ্যালো হ্যালো উপস্থিত সুপ্রিয় নাট্যবতী ভাই বোন বন্ধু, দিয়া থাকতো অনেক
চাপা পড়ে কথা বলিয়ে বেশ মাস্তি বাজার আছে মশাই। আরে মশাই, আমরা হলাম জাত ব্যবসায়ী। সাধু খায়রা পিস্তার বুক থেকে গুড় কেড়ে নেয়। আপনি আমাকে মারলেন না মশাই। আজ আমি প্রত্যেকে তুমি বলো একটা পয়সাও যে আমার হাতে নেই। মাঝে মাঝে ইচ্ছে হয় আমার গাড়ির সামনে চাপিয়ে পড়ে শেষ করে দিয়ে আমার এই দুর্যন্ত্রণার জীবন। এই দুর্মুখী ছাড়ুন না সাই। আপনার সে দুই ঠেংলা বাইকি কোথায়? বলতো আজ 3 দিন ধরে বাড়ি নেই। কাল রাতে স্বামী স্ত্রীতে মিলে উপোস করে কাটিয়েছি। বিশ্বাস করুন বিলাসবাবু, উপায় থাকলে আমি আপনাকে বিমুখ করতাম না। কাঁদবেন না মশাই, কাঁদবেন না। 1 বছরের ভাড়া আমি ছেড়ে দিয়েছি, আর 1 বছরের ভাড়া আপনি আমাকে দেন। আপনি নিশ্চয় এতটা আশা করতে পারেননি বিলাস বাবু। আর মনে দেখছেন কি মশাই, জান নয় কথা কি জানেন, টাকা পয়সা উঠছে, একটু চালাকি করে পকেট নষ্ট করে নিলে আরো আছে। ওরে বাবা রে! আর আপনি কি দেখছি বাবা? কি দেখিয়ে দিলেন? দাদা জীবন সংগ্রামে হেরে গেছে, কিন্তু আমি হারবো না। এই সমাজের মুখে আমি মাথা উঁচু করে বাঁচতে চাই, মানুষের মতো বাঁচতে চাই। বলবে দাদা, দাঁড়াও, আগে বাজার থেকে 4 ডাল মাছ মাংস কিনে নিয়ে আসি, ধীরে সুস্থিরে শুনবো তোমার কথা। এত টাকা আমি কোথায় পেয়েছি? রোজগার করেছি, হ্যাঁ, রোজগার করেছে। কোন পথে? সেই পথেই হোক না কেন, তা তোমার দেখা দরকার। নিশ্চয় নিশ্চয় ডাক্তার গায়ে কি লেখাছে, কোনটা সৎপথে কোনটা অসৎপথে। আমার বাড়িতে ঢুকবে না। দাদা, আমি অনন্তকে চিরদিন ঘৃণা করে এসেছি। তাই জীবনে আমার দারিদ্র বুঝতো না। আমি উপোস করে মরবো, তবু অসৎ পথে উচ্চারণিত অর্থ আমি মুখে দেব না। তুমি ভুল করছো দাদা। হ্যাঁ, ভুল করছেন আপনি। এই মানসিকতা নিয়ে বর্তমানে পৃথিবীতে বেঁচে থাকা যায় না। বাঁচতে হলে বাঁচতে হলে একটু আধটু কষ্টটা করিতে হয়। এমন বাঁচা আমি বাঁচতে চাই না। এখনো চিন্তা করে দেখো দাদা, দেখেছি তোমার বড় সম্বন্ধী কি করে ধনী হয়েছে তা তুমি জানো? জানেন 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 জানবার দরকার নেই। ওদের যা খুশি তাই করো। আমি অন্ধ পথে উপার্জনে বেঁচে থাকতে চাই না। বলটু, তুই কি আমাকে চিনিস না? তুই কি আমাকে জানিস না? আমি উপোস করে মরবো, তবু থাকো তোমার অন্তঃতেরা মনের বস কাবাচা নিজে আদর্শ নিয়ে। তোমার নীতি বাক্য শুনে আমার পেট ভরবে না। এই সমাজে কোন মানুষটা সৎ আছে তুমি বলতে পারো? Each and everybody also. সাধুতা দেখাতে গিয়ে তুমি শুধু পরে পরে মার খাচ্ছ না দাদা, বৌদিকে ধীরে ধীরে হত্যা করে চলেছ।
সনাতনীর ইতিহাস খুলে দেখুন, কাউকে বাস না দিয়ে কোটা লোক তৈরি হয়েছে। কেউ বাস দিয়েছে সরকারকে, কেউ বাস দিয়েছে আপন ভাইকে, বন্ধুকে বাস দিয়ে এই দুনিয়ার মধ্যে হয়ে বসে আছে বসা। আরে বাবা, এরই নাম হচ্ছে গেরাতন্ত্র। এই গেরাতন্ত্রই গণতন্ত্রের 12টা বাজিয়ে দিয়েছে। সব পথে বেঁচে থাকা বাতুলের কল্পনা মাত্র। আপনিও দেখুন, আপনিও কাউকে বাস দেন, এই এক থেকে আপনি ভুবন জয় করতে পারবেন, ভুবন জয় করতে পারবেন, ভুবন জয় করতে পারবেন, ভুবন জয় করতে পারবেন। অসৎ পথে আমি বেঁচে থাকতে চাই না। এই একটা পাহাড়ি আমি সরকারি গিরি করতে বেরোবো, তাতে আমার কোনো লজ্জা নেই, তাতে আমার কোনো লজ্জা নেই, লজ্জা নেই। কি দেখছো মন করে? তোমাকে তাই বুঝি? আমাকে বুঝি নতুন দেখছো? সকালে বাড়ি থেকে বেরোলে ময়লা শাড়ি পরে, ফিরে এলে রাজ রানীর বেশে। আমি ঠিক বুঝতে পারছি না চন্দ্রা, এ কি করে এটা সম্ভব হলো? তুমি কি আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি। আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আমার একমাত্র পিতৃমাতৃহীন ভাইকে আমি ক্ষমা করে দিয়েছি। তুমিও কি মনে করছো না? না গো না, আমার টাকায় কোনো কালিমা নেই। জানো, আজ আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি পেয়েছি, 2 মাসের অ্যাডভান্স টাকাও দিয়েছি। এই, তুমি চাকরি পেয়েছো চন্দ্রা? এগো হে, চাকরি পেয়েছো? একটা প্রাইভেট ফার্মে বেলা 4টে থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি, মাইনে 400 টাকা। অবশ্য উপরে আয়ও কিছু আছে। জানো, এই কাপড় গয়না ওটা সব ওরাই দিয়েছেন। গয়নাগুলো অবশ্য নকল। তাতে কি হয়েছে? তোমাকে আর উপোস করে থাকতে হবে না, তোমাকে নোংরা পোশাক পরতে হবে না, সহ্য করতে হবে না বাড়ি তাগিদা, মুখে তাচ্ছিলেন দৃষ্টি নিয়ে তাকাবে না, ও অপবাদ সুন্দর কথা বলবে না। জীবন আমার দুর্বিষহ হয়ে উঠেছিল। আমার মনে হতো বাবার গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে এই দুর্বিষহ প্রাণী থেকে মুক্তি নেই। আজ ভাবছি সত্যি ভগবান আছে। আছেন বুঝি? তুমি আমাকে ভুল বুঝো না গো, এই চোখের জল দুঃখের নয়, আনন্দের। 2 বছর আগে আমি দাদার কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য। দাদা আমাকে 10টি টাকা ভিক্ষে দিয়েছিল। হ্যাঁ, ভিক্ষে যদি নিতে হয় তাহলে দাদার কাছ থেকে নেব কেন? আমার রূপ আছে, যৌবন আছে। আজ আমি আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি। হ্যাঁ, শান্তি আমার হাতের মুঠোয়। ইচ্ছে করলে এই জীবন থেকে মুঠো মুঠো করে সরিয়ে দিই।
নয়নের কোনো খবর জানো? প্রায় 3 বছর হলো বাড়ি থেকে চলে গেছি। গত বছর খবর পেয়েছিলাম বেলুড়ে একটা কারখানায় লেবারের কাজ করছি। পরে শুনলাম ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। তারপর আর কোনো খবর আমি রাখি। আজকের এই আনন্দের দিনে নয়নের কথা আমার বারবার মনে পড়ছে। জানাও, তোমাদের এখানে যখন প্রথম এসেছিলাম সেদিনের কথা আজও শুনিনি। কিন্তু দাদা, আমি জানি শৈলেন কি কৈফত তুমি দেবে। কৈফতেই কর্তব্য শেষ হয়ে যায় না। শুধু কর্তব্যই নয়, তার চেয়ে বড় হচ্ছে মহাত্মবোধ। মানুষ তো আর কিছু নয়। আমি তো আমার কর্তব্যের অবহেলা করিনি, কিন্তু বারবার ওরা আমাকে দোষ তোমার একা নয় শৈলেন, সুরমাও এতে দোষী। আমার দৌড় মৃত্যু স্থান। কিন্তু দাদা, কথা কি জানো শৈলেন? ছোটখাটো কথা, ছোটখাটো অবহেলা বাবা মার অন্তরে সে বিদ্ধ করে, অথচ সূর্যার প্রতি প্রতিবাদ করতে পারে না। শুধু অন্তর তুষিয়ে আগুনে জলে পুড়ে ছাই হতে থাকে। তুমিও তো সন্তানের বাপ হয়েছ, একদিন হয়তো আমার এই কথাটা মনে পড়বে। আপনি বলতে চান মা বাবাকে আমি অবহেলা করছি? থাক থাক, আরেকদিন বলবো। না, আজই আপনাকে বলতে হবে। আমি যথাসাধ্য ওদেরকে সুখে রাখার চেষ্টা করেছি। তারপর যদি অভিযোগ উঠে, দুঃখ হবে কিনা আপনি বলুন? শুনলে তুমি দুঃখ পাবে শৈলেন? না, পাবো না। আপনি বলুন। একান্তই জানতে চাও? হ্যাঁ। আমাকে ভুল বুঝবে না তো? না দাদা, আপনি বলুন। কি অবহেলা দেখেছেন আমার? খেতে দিচ্ছি না, কত কথা বলেছি। কি কর্তব্য যদি আমার ঘটেছে আপনি বলুন। তোমার মার জ্বর হয়েছে তুমি জানো? না, আমি ঠিক বলতে পারবো না। তোমার বাবার হাঁপানির খবর রাখো? দেখো, আমি সারাদিন বাইরে বাইরে ঘোরাফেরা করি। ওরা যদি কেউ মুখ ফুটে না বলে আমি কি করে বুঝবো বলুন? কতদিন মায়ের খোঁজ নাওনি? এই তো মানে পরশুদিন আমি রুদে বসে থাকতে দেখেছিলাম। আমি অবশ্য তেমন কিছু জিজ্ঞাসা করিনি, কারণ প্রিন্সটারের কাজটা শেষ করতে না পারলে। তুমি কি মানুষ? দাদা, 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে যে মা এই নীল মাটির পৃথিবীতে মায়ের জন্য এতটুকু মামাত্ম বলতেই তোমার কি মুশকিল। আজ 10 দিন হলো তোমার মা। আমি বাইরের লোক হয়ে খবর রাখি, অথচ তুমি সন্তান হয়েছি কোথায়? মা মুখ ফুটে বলতে হবে আমার ওষুধ, ওষুধ এনে দাও। না মানে অথচ 18 বছর আগের কথা আমার স্পষ্ট মনে আছে। তুমি বলেছিলে মা বাবাকে খুশি করার জন্য আমি বিয়ে করছি। মায়ের অনুরোধ এড়াতে পারে নাই বলে বউ ধরে আনছি। আপনি বলুন, আপনার বোন করোনার মাথাটা তুমি খেয়ে দাদা, আমি বিয়ের 1 মাস পরে তোমাকে চাকরি ছাড়িয়ে কন্ট্রাক্টরি লাইনে নিয়ে এলাম। প্রথম 4 মাসে 40,000 টাকা লাভ। তুমি সুরমাকে বললে তুমি আমার ভাগ্যলক্ষ্মী, বলনি তুমি? হ্যাঁ বলেছি, কিন্তু এই
স্বাধীনতা পাবে কারা? যারা উচ্ছৃঙ্খল নয়, যাদের মধ্যে ব্যক্তিত্ব আছে। সীতা গীতা দুই জমাদের মতো একাধারে স্বাধীনতা দিলে সংসার বেশি থাকে। মা কি আপনার কাছে কিছু বলেছে? না, উনি আমাকে কিছুই বলেন। দেখলাম একটা ভাঙ্গা তত্ত্ব বসে ব্যবসা একটা নোংরা কুশক পাতা, ঘরটা অন্ধকার। এই নোংরা বিছানায় শুয়ে আছে সেই গর্ভধারিণী মা। দাদা, তারপর একটা ভাঙ্গা গাছের ঘা দিয়ে গেলেন। ওটা হচ্ছে চাকরটার বদমাইশি। আমার ঘরে কি কাপের অভাব আছে? অভাব নেই বলেই সৃষ্টি করে লেগেছে। তোমার সুমার করে আমি গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আজ আমি সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। তোমার সংসারের মধ্যে আমার কথা বলা উচিত নয়, তবুও বলছি, কারণ তোমার মা বাবাকে আমিও শ্রদ্ধা করি। একটা কথা সবসময় মনে রেখো, শৈলে স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যাবে, মা গেলে মাকে আর ফিরে পাবে না। লক্ষ টাকার বিনিময়ে নিশ্চয় তারা কাছে অভিযোগ করেছে মা। এত করেও আমাদের মন পাচ্ছি। তাদেরকে রেখে নিশ্চয় বলেছে আমাকে ভাঙা যাবে যা খেয়েছে। না কিছু না, জানিস শোনো তো, মনটা আমার বড্ড খারাপ হয়ে গেছে। কেন? কোথায় ভালো শঙ্করটাকে মা নাকি কি সব বলেছে, তাই শঙ্করটা আমাকে আজে বাজে যা হোক দশ কথা শিখিয়ে দিয়েছে। দুশো কথা খাওয়াটা আর জপর হয়েছে, একদম দেখবো। এই, তোর সেই নতুন সখী খবরটা কি বল? বললে যে তুই চককে দিবি। কথা তখন দিয়েছি, দেখাবই তো। এমন জপর মাল আজ ওই দেখে বুঝতেই পারবে না 17 কি 37। ভালো বলছিস? ভালো মানে একেবারে চঞ্চল, দেখলেই খেতে ইচ্ছে করবে। অবশ্য পেটের দাম নয়, এই লাইনের টাকা। আচ্ছা, হ্যাঁ, এই শোন, পার্মানেন্ট রাখা যাবে? দেখবো চেষ্টা করে। ভাই দিবা ও গোপাল বলে আসছে না, এইটা সমস্যা। গোপা, আরে বেটা, ওর সময় তোমার নীলমণি দেবব্রত গাঙ্গুলি ছেলে একখানা বটে। 9-10টা বছরের মধ্যে একটি বাড়ির জন্য বাড়ি ফিরল না। যে দৌড় বাড়ি যাবো না, যাবো না তো যাবোই না। দেব 3-4 মধ্যে বাড়ি আসছে। জানিস সম্বন্ধ, সত্যি আজ আমি সন্তান গর্বে গর্বিত। নিশ্চয়ই নদীনী পরীক্ষায় প্রথম হয়েছে। নিশ্চয়ই একটা কিছু করবে। এমন ছেলে গত বছর পুজোর ছুটিতে আমি আর রাধা দেখা করতে গিয়েছিলাম। কথা বললে একটু মেপে মেপে, বয়স অনুপাতে একটু গম্ভীর, তাই আমার ভয় হচ্ছে। ওই নিজের ছেলেকে বল। না মানে যাকে চল দুদান খেলে আমি বেরিয়ে পড়ব। আরেকটা কথা,
দিতে হবে। আমের সাথে হবে। এত বছর পর একমাত্র ছেলে বিদেশ থেকে বাড়ি আসছে, আর আমি তার অনারে একটা আনন্দ উৎসব করব না। তাই কি হয়? চল। এখানে চুপ করে বসে খাবার করে একটু অসুবিধা আছে বাবু। ভদ্রলোকের মায়েরা খাচ্ছে। আপনি বুড়ো মানুষ, ঝামেলা হবে বটে। তাছাড়া ওরা সব ভালো মন্দ খাবেন। আর কিসের উৎসবের পর সকাল থেকে মাইকে হিন্দি গান বাজছে, লোকজনের হানা গুনা আর হাসি হলো। আপনি দেখছি কোনো খবরই রাখেন না। আমাদের বড় বাবুর হাত জন্মদিন গো। এই দিনেই তিনি জন্মেছিলেন বটে। আপনি তার বাপ। এই দিনে জন্মেছিল শৈলেন, আমার ঠিক মনে নেই। ওর মা হয়তো বলতে পারবে। আসলে যার পেটে জন্মেছিল শৈলেন, তাকে দেখেছে, তার আশীর্বাদ দিয়েছে। আর ভগবতী আপনি এত বোকা কেন বাবু? তেনার শাশুড়িকে নতুন কাপড় দিয়ে পায়ের ধুলো জিভে থেকে নিয়েছে। শাশুড়ি মেঘায় আশীর্বাদ করে তুমি রাধে রাধে হও বাবা, রাধে রাধে হও। আরে দুনিয়া মা মাকে ডেকে জিজ্ঞেস করলে না শাশুড়ি শাশুড়ি আশীর্বাদ খাবেন পরে বাবু, আগে খেলে 20 বছর আপনার এই সংসারে আছি। পরে কিছু দেখলাম আমরা মূর্খ বটে। আপনাকে ভক্তি শ্রদ্ধা করতে জানি বাবু, কেঁদে আর কি হবে? আমার শৈলের আজ জন্মদিন, আর আমার অদৃষ্টের শূন্য রুচি, একটু দই সন্দেশ আর একটু মাছ আমার ভাগ্যে জুটল না। যেমন কপাল করে এসেছে তেমনই তো খাবে। ঠিক বলেছিস ভুবন, তুই ঠিক বলেছিস। আমার পুরা অদৃষ্টের দোষ। বলে সারা জীবন কষ্ট করে যাকে মানুষ করলাম, আমার দিকে ফিরে খেলেন বাবু, খেলেন। অখাদ্যগুলি আমি খাবো না। সুন্দর নর্দমা ফেলে দে। কখন পানের
এই ধরনের মতো লোকটা চেঁচাচ্ছে কেন? কি বলে তুমি? আমি তার আগে না, আপনি কেন ইতর হতে যাবেন? আপনি হচ্ছেন নবাব সরফরাজ খান। ভগবান নবাবের জন্য জলি চাপা দেবে। আমার যদি সাবেক দিন থাকতো এর জবাব আমি মুখে নয় কি বললি? কি বললি? বল, আরেকবার বল না। বল, আরেকবার বল কথাটা। যুদ্ধে যদি তোর মুখ আমি না ভেঙে দিয়েছি, বাপের বেটাই ছেলে তো তুই পোষার মাছি মাছ কেরানি। ছেড়ে দে বাবু, ছেড়ে দে। পুরো মানুষ শুকনো রুটি খেতে পাচ্ছে না। ফের যদি কোনদিন অশালীনউক্তি করেছ, তোর বাপের নাম আমি ছুটি। এই তোর ছোট লোক কি হয়েছে রে হিমু? কি হয়েছে? সাহেবকে বুঝি মাংস দেওয়া হয়নি, তাই তিনি খাবেন না। আমাকে বলছে জুতি মুখ ছেড়ে দিতে। বের করে জুতো। পায়ে তো জুতোই নেই। সাক্ষ্য থাকে তো মারো জুতো। এত বড় স্পর্ধা তোমার। যত বড় মুখ তত বড় কথা। আমার ভাইকে তুমি জুতো মারবে। সারাটা জীবন তুমি ছোট লোকের সঙ্গে মিশেছো। ভদ্রতা জানবে কি করে? ছিলি তো একটা মাছি মারা কেরানি। ছেড়ে দে মালক কি পুরো মানুষ। এই! বুড়ো মানুষ বলে মাথাটা কিনে নিয়েছে নাকি? আজই ও সবখানে করে আমার দাদার কাছে লাগিয়েছে। বলি দাদা আমাকে কি করবে? শুনি কি করবে? পুরা মুখে যতই কুরমা পোলাও ঢালো না কেন, নাম আমার কোনোদিন হবে না। বদনাম যখন আমার হয়েছে, এবার থেকে না খাই যাবি, দিয়ে দিয়ে মারবো। আজ দয়া করে ছেড়ে দিলাম। আবার যেদিন ধরবো আর মাংস আলাদা করে দিব। এই তোর ছোট লোক জানোয়ার বসে বসে খেয়ে পেটে তেল চলেছে। দাঁড়া বেটা, তোর তেল আমি ছড়িয়ে দেব। শতগুণে ভালো ছিল। দুঃখ করবেন না বাবু, দুঃখ করবেন। তেমন করেই তো পাবে। আমাদের দেশে বলে পুরো বাপ আর মরা ছাগল সমান। বাগানের ছেলেদের ছেলে পুরা, বাগানের ছেলেদের ছেলে চলে যাব। রাতের অন্ধকারে আমি চলে যাব। কি হবে পরের পূজা বহন করে? সন্তান রাজত্ব গেছে, বিজ্ঞানের জীবন ধারণ কাজের জন্য মায়া। এই 12টা বছরের মধ্যে দাদু পাইছে, একটি দিনের জন্য দেখতে পেলাম না। দাদু ভাই, দাদু রে, আমি চলে যাচ্ছি দাদু ভাই। তুমি সত্যের মাঝ আমি মরে গেছি। আমার জন্য জানিয়ে বাদন ছিড়ে গেলে আসবে
করছি তিলে তিলে নরক পথ ধরে চলেছি আমি আমি আর পারছি আমি
হঠাৎ হয়েছে নাচে গানে যদি তোমাকে মনোরঞ্জন